হ্যালো ফ্রেন্ডস, অনির্বাণ থ্রিলার স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটিয়া অনিবাস থেকে কালো ভ্রমর পর্ব 5। এই রাজু গত রাত্রে অন্ধকারে ও ভালো করে কিছু দেখতে পায়নি এবং দেখবার মতো দেহ বা মনের অবস্থাও ছিল না। আজ দিনের আলোয় ভালো করে চেয়ে দেখলে রাজু সুব্রতর চাইতে বয়সে 5-6 বৎসরের বড়ই হবে বলে মনে হয়। নিজে চিরদিন ব্যায়াম করে এসে ব্যায়াম পুষ্ট কারো চেহারা দেখলে সুব্রতর খুবই আনন্দ হয়। সত্যি রাজুর দিকে তাকালে যেন চোখ ফেরানো যায় না। বলিষ্ঠ, উন্নত, লম্বা চেহারা, দেহের প্রতিটি মাংসপেশি সজাগ, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, মাথায় লম্বা লম্বা চুল, একটি মলিন খদ্দরের গান্ধী ক্যাপ মাথার ওপরে বসানো, গায়ে একটি হাত কাটা পিরান, দুখানা চওড়া পাথরের মতো বুকের পেশি যেন উদ্যতভাবে ঠেলে উঠেছে। হাতের গুল তো নয়, যেন শাল গাছের গুঁড়ি। সমগ্র দেহ যেন ওর বিপুল শক্তির পরিচয় দেয়। হ্যাঁ, পুরুষ সিংহ বটে। পরিধানে মালকোঁচা দিয়ে কাপড় পরা, পায়ে চপ্পল। রাজু আর চোখে একবার সুব্রতর দিকে তাকায়। সুব্রত মুগ্ধ দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে থাকে। মনে হচ্ছে ছেলেটা যেন ঠোঁট টিপে হাসছে। সত্যি ও হাসছে নাকি? হ্যাঁ, তাই তো, হাসছেই তো। ওর দিকে চেয়েই হাসছে বোধ হয়। কেমন একটা বিশ্রী অস্বস্তি বোধ করে রাজু। কিন্তু না, রাজু মনকে শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে সুব্রতর মুখের দিকে তাকালো। বললে, এই যে, বেশ চাঙ্গা হয়ে উঠেছ দেখছি। চা খেয়েছ? মা, ওকে চা দিয়েছ? হ্যাঁ, মা মৃদু স্বরে জবাব দেন। একটা কথা মনে রেখো হে, যা চাও সব পাবে, তবে এখান হতে পালাবার চেষ্টা করেছ কি মরেছ? সুব্রত হেসে ফেলে। পালাবো কেন? যতদিন না ছেড়ে দেন এখানেই থাকবো। হ্যাঁ, লোকটা বলে কি? সুব্রতর কথাগুলো রাজু যেন বিশ্বাস করতে পারে না। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে সুব্রতর মুখের দিকে। বিশ্বাস করতে পারছেন না আমার কথা, না? সুব্রত আবার প্রশ্ন করে। রাজু ওর কথার কোনো জবাব দেয় না। আগের মতোই সুব্রতর মুখের দিকে চেয়ে থাকে। হঠাৎ এক সময় সুব্রত বলে, বসুন রাজেন বাবু। রাজু চমকে ফিরে তাকায়। চকিতে 2-3 মাত্র আগে শোনা কালো ভ্রমরের কথাগুলো ওর মনের পাতায় ছায়াছবির মতো ফুটে ওঠে। সে দুঃস্বপ্ন এখনো ওর কাটেনি। আজ দীর্ঘ 5 বৎসর ধরে যে সংসর্গে ও মিশে আসছে, সেখানে কেউ এই ভাষায় কথা বলে না। ইতর ভাষাতেই সাধারণত সেখানে পরস্পরের সঙ্গে কথাবার্তা চলে। অতীত, সে আজ অতীতের গর্ভেই নিঃশেষে মিলিয়ে গেছে কলেজের ছাত্র জীবনের সেসব দিনগুলো। বিএ পাশ করবার পর যখন সামান্য একটা 30 টাকা মাইনের চাকরির জন্য সে দরখাস্ত হাতে এত বড় কলকাতা শহরের এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত চষে ফেলেছে, তখন কেউ তার দিকে ফিরেও তাকায়নি। কেউ না। অবজ্ঞা, অবহেলা, কঠোর দারিদ্র। মায়ের অসুখে একটি পয়সা নেই হাতে ঔষধ কেনবার মতো। সেই সব দিনের কথা সে ভোলেনি। সুব্রত আবার বলে, কই বসুন রাজেন বাবু। আবার আবার সেই ভুলে যাওয়া ডাক। বিস্মৃতির অন্ধকার থেকে যেন আসছে ক্ষীণ এতটুকু একটি আলোর শিখা, ভীরু, কম্পমান। রাজু দ্রুত অস্থির পদে ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে যায়। বাড়ি হতে নিষ্ক্রান্ত হয়ে বড় রাস্তার উপরে পড়ে হনহন করে ও ফুটপাত ধরে হেঁটে চলে অনির্দিষ্টের মতো, লক্ষ্যহারা। পেছন থেকে কে যেন অশ্রুত স্বরে
ক্রমাগত চিৎকার করে ডাকছে তখনও, রাজেন বাবু, রাজেন বাবু, রাজেন বাবু। না না, ও শুনবে না, কিছুতেই ও শুনবে না। কে আবার বলছে যেন, ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন রাজেন বাবু। ও কে? মা না? হ্যাঁ, ওই তো শীর্ণমলিন, তার মাই। দু চোখে কি গভীর আকুতি। বাবা, এ পথ সুখের নয়, এ পথ ছেড়ে দে। পরের অভিশাপ কুড়িয়ে স্বর্গ রচনা করা চলে না বাবা। বালির প্রাসাদের মতোই এ একদিন ভেঙে গুড়িয়ে যায়। কে ও? কাল্লু সর্দার? কি কুৎসিত ওর মুখখানা, একটা চোখ কানা। ए दुनिया में सब साला डाकू। अरे बाबा, रुपया होने से सब मिलता है। ये दुनिया में सबसे बड़ा बात है रुपया। आह, क्या मीठी मीठी बोल। উদ্ভ্রান্তের মতোই সারাটা দিন রাজু শহরের পথে পথে ঘুরে বেড়ায়। অনেক রাত্রে ফিরে এলো যখন, বাড়িটা নিঝুম হয়ে গিয়েছে। কোথাও কোনো সারা শব্দ নেই। ক্লান্ত রাজু সোজা তিনতলার ছাদের ওপর চলে এলো। ঘরে ভাত ঢাকা দিয়ে মা নিশ্চয়ই তার পাশে আঁচল পেতে ঘুমিয়ে আছেন, কিন্তু মাকে গিয়ে আজ জাগাতেও মন চাইছে না। থাকুক মা ঘুমিয়েই। মৃদু জ্যোৎস্নায় চারিদিক যেন স্বপ্নময়। ছাদের আলিশার ধারে গিয়ে রাজু দাঁড়ালো। হঠাৎ এক সময় অন্যমনস্ক রাজুর নজরে পড়ে তিনতলার ছোট ঘরটায় আলো জ্বলছে। কৌতূহল ভাবে রাজু ঘরটার দিকে এগিয়ে যায়। ছোট একটা ক্যান্ডেল জ্বালিয়ে সুব্রত ওই দিনকার একটা সংবাদপত্র পড়ছে। একান্ত নির্লিপ্ত, কোনো ভাবনা চিন্তা নেই। লোকটা আশ্চর্য তো, দিব্যি নিশ্চিন্ত আছে। রাজু সরে যাবার চেষ্টা করতেই জানালার নিচে একটা খালি সিগারেটের টিনে পা লেগে শব্দ হলো। সুব্রত মুখ তুলে তাকালো। কে? কে ওখানে? সুব্রত তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। রাজু ততক্ষণে জানালার এক পাশে সরে দাঁড়িয়েছে। কে? জবাব দিচ্ছ না কেন? কে? আমি, রাজু। কে রাজেন বাবু? এত রাত্রে? হঠাৎ সুব্রত হেসে ফেলে। বুঝতে পেরেছি, পালিয়েছি কিনা দেখতে এসেছিলেন বুঝি? তা বাইরে দাঁড়িয়ে রইলেন কেন? আসুন না, তালা খুলে ভিতরে। তালা খোলার শব্দ শোনা গেল। রাজু ঘরের মধ্যে এসে প্রবেশ করলো। কোথায় সারাদিন ছিলেন বলুন তো রাজেন বাবু? রাজু কোনো জবাব দিল না। বসুন রাজেন বাবু, বসুন। দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। সারাটা দিন হেঁটে হেঁটে রাজু অত্যন্ত ক্লান্তি বোধ করছিল। টুলটায় বসে পড়ল। রাজেন বাবু, সত্যি বলছি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি পালাবো না। ওয়ার্ড অফ অনার দিচ্ছি। কিন্তু যাক সে কথা, আপনার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। হয়তো আমার কথাগুলো শুনতে আপনার ভালো লাগবে না, কিন্তু আজ সারাটা দিন কেবল আপনার কথাই ভেবেছি, আর আপনার মায়ের কথা ভেবেছি। রাজু কোনো জবাব দেয় না। সুব্রত আবার বলতে শুরু করে। কেন ভেবেছি জানেন? যে পথে আজ আপনি চলেছেন, ও আজ যে কাজ আপনি করেছেন, এ তো আপনার কাজ নয়। আপনি ভদ্রলোকের ছেলে, শিক্ষিত। এই কি আপনার পথ? এতক্ষণে মৃদু স্বরে রাজু জবাব দেয়, থাক থাক, হিতোপদেশ আর আমার ভালো লাগে না, ওতে পেটও ভরে না। পেটে ভাত থাকলে ওসব শোনাও যায়, বলাও যায়, আর ভালোও লাগে। বুঝলেন মশাই? এ পথ আমি সহজে ধরিনি। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস দারুণ ক্ষুধায় আঁচলা ভরে শুধু কলের জল খেয়ে ক্ষুধার উপশম করেছি। কেউ একটি বার ফিরেও যায়নি।
এক মুঠো ভাত দিয়ে কেউ উপকার করেনি। রাত্রিতে একটু শোয়ার ঠাঁই মেলেনি। রাস্তায় ফুটপাতে রাতের পর রাত কেটে গেছে। দিচ্ছেন তো খুব হিতোপদেশ, কিন্তু ভাবতে পারেন এসব? জানেন সে কি কষ্ট? চোর ডাকাত আমি নিজে হইনি, চোর খুনে আমি চিরদিন ছিলাম না। ভদ্রভাবে চেয়ে যখন কিছুই মিলল না, তখন শুধু বাধ্য হয়ে এই পথ আমায় বেছে নিতে হয়েছে। তাই প্রতিজ্ঞা করেছি, যারা আমার আজকের এই দশার জন্য দায়ী, যারা আমায় আজ মানুষ থেকে ভূতে গড়ে তুলেছে, যারা আমার ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল, মাথার আচ্ছাদন কেড়ে নিলে, তাদের বুকে ছুরি মেরে এর প্রতিশোধ নেব। রাজুর দুই চোখ দিয়ে যেন আগুন ছুটতে লাগলো। সুব্রত উঠে এসে রাজুর প্রশস্ত পেশিবহুল দুই কাঁধের ওপর হাত রেখে স্নিগ্ধ স্বরে বললে, কুকুরে কামড়েছে বলে কি আপনিও কুকুরকে ফিরে কামড়াবেন রাজেন বাবু? তবে আপনার সঙ্গে আর একটা বনের পশুর কি তফাৎ রইল? মানুষ হিসাবে আপনার সংযম, আপনার ক্ষমা, আপনার স্নেহ, আপনার ভালোবাসা, এসব ভুলে কোথায় ছুটে চলেছেন আপনি? কোন ধ্বংসের পথে? একটি বারও সে কথা ভেবে দেখেছেন কি আপনি? একবারও ভেবে দেখেছেন কি আপনি আপনার মায়ের কথা? একে প্রতিশোধ নেওয়া বলে না রাজেন বাবু, এর নাম কি প্রতিশোধ? নিজের ঘরে আগুন দিয়ে কার ক্ষতি আপনি করছেন? পুড়ে মরবেন আপনি, সমাজ নয়, দেশের লোকও নয়। সর্বদা সংশয়, সর্বদা পীড়া, এর নাম কি শান্তি? এর নাম কি স্বস্তি? না না, চুপ করে থাকলে চলবে না, জবাব দিন। ভালো লাগে না, আর এসব শুনতে ভালো লাগে না, থামুন। সেরমন অন দ্য মাউন্ট অনেক শুনেছি। না না, তা বললে চলবে না। আপনাকে মানতেই হবে এ ভুল, এ অন্যায়। শুনুন রাজেন বাবু, অর্থের অভাব আমার নেই, অথচ সংসারে আমি একা। আমার যদি দুমুঠো আহার জোটে, তাহলে সেই সঙ্গে আপনারও জুটবে। শৈশবে মাকে হারিয়ে মা কেমন তা জানিনি। আপনার মাকে আমি মা বলে ডেকেছি। অনেক কথা তার সঙ্গে আমার হয়েছে। এ পথ আপনাকে ছাড়তেই হবে। আপনাকে আমি ভাই বলে শপথ গ্রহণ করেছি। রাজু এবারে হো হো করে হেসে ওঠে। মতলবখানা নেহাত মন্দ ঠাউরাওনি হে, কিন্তু ওতে ভবি ভুলবার নয়। রাজুর চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। রাজু দস্যু হতে পারে, কথার খেলাপ করেনি আজ পর্যন্ত। মরদ কা বাত হাতি কা দাঁত। ছি ছি, শেষটায় তুমি আমায় এই ভাবলে ভাই? আমি তোমায় ঠকাতে চাই? তোমার চোখে ধুলো দেব? হয়তো দিতাম, বা অন্তত দেবার চেষ্টাও করতাম, কিন্তু এই আমি তোমার গা ছুঁয়ে দিব্যি করে বলছি, সেই ইচ্ছা আর আমার এখন এতটুকু অবশিষ্ট নেই। তুমি আমায় বিশ্বাস করো, অন্তত আমায় ভুল বুঝো না ভাই। বলতে বলতে সুব্রতের দুই চোখের কোণে জল দেখা দিল। এবারে কিন্তু রাজু আগের মতো আর ততটা জোরে সুব্রতর কথায় প্রতিবাদ করতে পারলে না। তাই তো, লোকটা বলে কি, পাগল নাকি? এমন লোকও জগতে আছে নাকি, যে নিজের টাকা খরচা করে অন্য একজন অজানা অচেনা লোককে খাওয়াতে চায়? না না, লোকটা নিশ্চয়ই আমার সঙ্গে চালাকি খেলছে। মনে মনে ওর একটা কোনো মতলব আছে নিশ্চয়ই। ভ্রু দুটো কুঁচকে রাজু সুব্রতকে শুধালে, মন্দ কথা নয়, তুমি আমায় টাকা দেবে, তুমি আমায় খেতে দেবে, কিন্তু কেন বলো তো? আমার প্রতি তোমার হঠাৎ এ দয়ার কারণটা কি? আমি তোমার কে? তুমি তুমি আমার ভাই। আমি তোমার ভাই বলে রাজু চমকে উঠল। এর চাইতে তাকে যদি কেউ বলতো সে রাতারাতি হঠাৎ একজন কোটিপতি হয়ে গেছে, তবুও হয়তো সে এতটা আশ্চর্য হতো কিনা সন্দেহ। আমার কথাটা তাহলে তোমাকে স্পষ্ট করে খুলেই বলি রাজু। হ্যাঁ, আজ থেকে সত্যি তুমি আমার ভাই। শোনো, আপনার বলতে আমার সংসারে কেউ নেই, আমি একা। আজ থেকে তুমি আর আমি দুই ভাই,
এসো ভাই, আমরা আমাদের মায়ের পায়ে প্রণাম করি। বলতে বলতে সুব্রত এগিয়ে এসে বিস্মিত হতবাক রাজুর একখানি হাত ধরে টানতে টানতে রাজুর মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। ইতিমধ্যে কখন যে এক সময় নিঃশব্দ পদসঞ্চারে রাজুর মা ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন, রাজু না টের পেলেও সুব্রত লক্ষ্য করেছিল। মা গো, আজ থেকে তুমি একা রাজুর মা নও। রাজু যেমন তোমার একটি ছেলে, সুব্রত তোমার তেমনি আরেকটি ছেলে। বলতে বলতে সুব্রত নিচু হয়ে মায়ের পায়ের তলায় মাথাটা নোয়ালে। সাপ যেমন নিজের একান্ত অজ্ঞাতেই বাঁশির ইঙ্গিতে মুগ্ধ হয়ে এগিয়ে যায়, রাজুও ঠিক তেমনি যেন এগিয়ে এসে নোয়ালে তার মাথা মায়ের পায়ে। আর মায়ের দুই চোখের কোল বেয়ে চলছে তখন অশ্রু হাসির লুকোচুরি। সুব্রত তখন একে একে তার সকল কথাই খুলে বললে রাজুকে। তার সেই ছোটবেলায় মিশনে মানুষ হওয়া থেকে আরম্ভ করে সম্পত্তি পাওয়া ও কলকাতায় পা দেওয়া অব্দি উপর্যুপরি একটার পর একটা বিপদে পড়া কিছুই সে বাদ দিলে না। সবকিছুই সে খুলে বললে রাজুকে। আমার সব কথাই তো শুনলে রাজু, এবার এসো, তুমি আমার পাশে এসে দাঁড়াও, দেখি কে আমাদের কি করতে পারে। বলে সুব্রত সস্নেহে তার দুই হাত রাজুর দুই কাঁধের ওপর রাখলে। মা বললেন, রাজু তোমার এ বিপদে সাহায্য করবে না তো কে করবে বলো? যে স্নেহ, যে ভালোবাসা ওকে তুমি একটু আগে দিলে, সে তো এ জীবনে তা ভুলতে পারবে না বাবা। রাজু মাথা নিচু করে গম্ভীর স্বরে বললে, তুমি আমায় মহাপাপ থেকে বাঁচিয়েছ। বোঝবার ভুলে এতদিন অন্ধের মতো আমি অন্ধকারে ছুটছিলাম, তুমি আমায় আলোর সন্ধান দিলে। জীবনের শেষ দিনটি পর্যন্ত এ কথা আমার মনে থাকবে সুব্রত। শুধু এ কাজেই কেন, তোমার জীবনের প্রত্যেকটি কাজেই আমি ছায়ার মতো পিছু পিছু চলবো। শুধু তুমি আমায় ভুলো না ভাই। প্রথম ভোরের সোনালী আলো যেন বিধাতার আশীর্বাদের মতো ঘরের মধ্যে এসে লুটিয়ে পড়ল। ঠিক হলো, কিছু খেয়ে নিয়ে তখনই দুজনে বের হবে। হাতে অনেক কাজ, তাড়াতাড়ি সব শেষ করে নিতে হবে। 48 ঘন্টার ওপর প্রায় সে হোটেল ছাড়া। নীতিশ হয়তো কতই না ভাবছে। মা গরম গরম লুচি হালুয়া করে নিয়ে এলেন। পরম পরিতৃপ্তির সঙ্গে সুব্রত আর রাজু পাশাপাশি বসে তাই খেলে। সে দৃশ্য দেখে মায়ের দু চোখে অশ্রু বুঝি আর ধরে না। সুব্রত বললে, আহ, কে জানতো মা, এমনি করে বসে খেতে এত আনন্দ। কোথায় শত্রু বলে পড়ে ভেবেছিলাম বুঝি বা প্রাণটা নিয়েই টানাটানি পড়বে। তা না, দিব্যি পেলাম এক স্নেহময়ী মা আর এমন একটি ভাই। একেই বলে কপাল জোর। উ, আমি কিন্তু ভাবছি রাজু, ওই বেটাদের কথা, যারা তোমায় নিয়োগ করেছিল টাকা দিয়ে আমায় আটকাতে। হায় হায়, বুক চাপড়েই কেঁদে মরবে তারা। রাজু কিন্তু লজ্জায় মাথা নিচু করলে। খেতে খেতেই ঠিক হলো রাজু ও সুব্রতর সঙ্গে বর্মা যাবে। সুব্রত মাকে শুধালে, তোমার কোনো আপত্তি নেই তো মা? এতে আর কি আপত্তি থাকতে পারে বাবা, ভাই যাবে ভাইয়ের সঙ্গে। হ্যাঁ, তারপর সেখানকার সব সম্পত্তির একটা বন্দোবস্ত করে আবার দুই ভাইয়ে যখন ফিরে আসবো মা বাংলাদেশে, তখন এই বাংলার এক ছায়াভরা নির্জন পল্লীতে গিয়ে বাঁধবো একখানা নিরালা কুটির এবং কাটিয়ে দেব এ জীবনের বাকি কটা দিন মা ও দুই ছেলেতে মিলে হেসে খেলে গান গেয়ে। কি বলো মা? মা আর কি বা বলবেন, অশ্রুভরা আঁখি দুটি নিয়ে নীরবে শুধু মৃদু হাসলেন। এমন সময় হঠাৎ বাইরের দরজায় কড়া নাড়া শব্দ হলো। মা ও রাজু একসঙ্গে চমকে উঠল। মা বললেন, ওই বুঝি তারা এলো? হ্যাঁ, তারাই এসেছে, তোমরা একটু দাঁড়াও। বলে রাজু ঘরের মধ্যে গিয়ে কালো ভ্রমণের দেওয়া নোটের গোছাটা নিয়ে বেরিয়ে গেল। রাজুকে একা সদর দরজার দিকে যেতে দেখে সুব্রত তার একখানি হাত চেপে ধরে বলল, আমিও যাব তোমার সঙ্গে। রাজু মৃদু হেসে মুখ ফিরিয়ে শুধু বললে, দরকার নেই, আমি একাই যথেষ্ট। কিন্তু ভয় নেই,
রাজু একান্ত নির্লিপ্তভাবেই গিয়ে দরজার খিলটার ওপরে হাত দিল। বাইরে হতে তখনও মুহুর্মুহু করা নাড়ার শব্দ আসছে, খটাখট খটখট। এক মুহূর্ত রাজু কি যেন ভাবলে। মনের সংশয় কেটেও বুঝি কাটে না। দীর্ঘ 5 বৎসরের অভ্যাস, প্রলোভনের একটা তীব্র আকর্ষণ পিছন থেকে বুঝি কেবলই টেনে ধরতে চায়। কিন্তু না, প্রলোভনকে তাকে জয় করতেই হবে। দস্যু রাজুর মৃত্যু ঘটেছে, সে মরুক। সকল দ্বিধা সবলে ঠেলে ফেলে মুহূর্তে রাজু খিলটা খুলে ফেলল। তারপর একটি কথাও বললে না, শুধু নোটের গোছাটা হাতে করে এগিয়ে ধরল লোক দুটির সামনে। বাইরে ঠিক দরজার গোড়াতেই দাঁড়িয়ে দুজন লোক। তারা সহসা রাজুকে এমনি ভাবে নোটের গোছাটা এগিয়ে ধরতে দেখে একান্ত বিস্মিত হয়েই বললে, এর মানে কি রাজু? তোমরা টাকা ফেরত নাও, তোমাদের কাজ আমি করতে পারলাম না, আমাকে তোমরা ক্ষমা করো। এসবের মানে কি রাজু? তোমার কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না। কিসের এ টাকা? এর মধ্যে বোঝাবুঝির কিছুই নেই, তোমাদের টাকা ফেরত দিচ্ছি, ধরো। আমার দ্বারা তোমাদের কোনো সাহায্যই হবে না, আমি দুঃখিত। ওদের একজন তার সঙ্গীকে চোখ টিপে কি যেন ইশারা করে বললে, ওহে মদন, ওকে আরো কিছু দাও। তা রাজু, এই কথাটা আগে খুলে বললেই তো লেঠা চুকে যেত। বেশ, পুরোপুরি 7,000ই পাবে। নাও, এখন লোকটার খবর কি বলো? লোকটা আর কোনো গোলমাল করেনি তো? 7,000 কেন, 10,000-এও হবে না। আমার দ্বারা ও কাজ হবে না। বেশ, 8,000ই না হয় দেবো। বললাম তো, 10, 20, 50,000-এও নয়। রাজুর শেষের কথায় ও তার বলার ভঙ্গিতে লোকটি হঠাৎ যেন ক্রুদ্ধ হয়ে উঠল এবং তীক্ষ্ণ গম্ভীর স্বরে বললে, তাহলে পারবে না? তোমার দ্বারা এ কাজ হবে না? না। পারবে না? না, না, না। এই নাও তোমাদের টাকা। বলে টাকাগুলো ওদের হাতে গুঁজে দিয়ে দড়াম করে রাজু দরজাটা এঁটে দিল। ও লোক দুটি বোধহয় এরপর আর সেখানে অপেক্ষা করা নিরর্থক ভেবেই একান্ত হতাশ চিত্তেই ফিরে গেল। ব্যাপারটা যে হঠাৎ অন্যরকম কেন হলো, বোধহয় সেই কথাটি ভাবতে ভাবতে তারা এগোতে থাকে বড় রাস্তার দিকে। ওদিকে রাজু এসে ঘরে ঢুকতেই সুব্রত রাজুর মুখের দিকে চেয়ে প্রশ্ন করলে, বিদায় করতে পারলে লোকগুলোকে? আপাতত। তা আমিও জানি। এখন তবে চলো, বেরোনো যাক। চলো। সুব্রত আর রাজু মাকে দরজা বন্ধ করতে বলে এসে রাস্তায় নামলো। বেলা নেহাত কম হয়নি। পথের মোড় থেকে একটা ভাড়াটে গাড়ি নিয়ে ওরা দুজনে হোটেল প্যালেসের দিকেই রওনা হলো। হোটেলে পৌঁছে সুব্রত একটু যেন চিন্তিতই হয়ে পড়ে। ওদের ঘরে তালা বন্ধ। নীতিশ বোধ হয় কোথাও বেরিয়েছে। খবর পেয়ে ম্যানেজার বাবু তখনই হন্তদন্ত হয়ে ছুটে এলেন এবং ব্যগ্রভাবে প্রশ্ন করলেন, ব্যাপার কি সুব্রত বাবু? দুদিন কোথায় উধাও হয়েছিলেন বলুন তো? এদিকে আপনার বন্ধুটি যে হেঁটে হেঁটে পায়ের চামড়া তুলে ফেলার জোগাড়। একটা খবর পাঠালেও তো পারতেন। একটা বিশেষ কাজে বেরুতে হয়েছিল। তা নীতিশ কই? বোধ হয় আপনার খোঁজেই আবার বের হয়েছেন। কিন্তু আজকার মেলেই না আপনাদের রেঙ্গুনের দিকে রওনা হওয়ার কথা ছিল? ছিল তো, কিন্তু যাওয়া আর হলো কোথায়? এর পরের জাহাজটা ধরতে পারা যায় কিনা দেখি। সুব্রত আর রাজু হোটেলেই অপেক্ষা করতে লাগলো। নীতিশ যদি ইতিমধ্যে এসে পড়ে, ওদের না দেখে হয়তো আবার বের হয়ে যেতে পারে। অনেকক্ষণ পরে ফিরে এলো নীতিশ। তার চেহারা হয়ে গেছে রুক্ষ, বিপর্যস্ত। চোখ দুটো লাল, সারা দেহে ক্লান্তির ছাপ। ঘরে ঢুকতেই সুব্রতকে দেখে নীতিশ আনন্দে চিৎকার করে উঠল, সুব্রত, কখন এলি? কোথায় ছিলি এতদিন? ফিরে এলাম জমের দুয়ার হতে, বলে সুব্রত হেসে উঠল। যাক, আমি তো ভেবেছিলাম আর বুঝি তোকে ফিরে পাবো না কোনোদিন।
বলতে বলতে নীতিশের দুই চোখের কোলে দু ফোঁটা জল টলটল করতে লাগলো। সত্যই হয়তো আর ফিরতে পারতাম না যদি এই রাজু না থাকতো। বলতে বলতে সুব্রত হাত তুলে অদূরে আর একটি চেয়ারে উপবিষ্ট রাজুকে দেখালে। সুব্রতকে ফিরে পাওয়ার আনন্দে ও কথার মাঝে মশগুল নীতিশের এতক্ষণ রাজুর দিকে একদম নজরই পড়েনি। সুব্রতর কথায় সে রাজুর দিকে চোখ তুলে চাইল। বিস্মিত ভাবে সুব্রতর দিকে চেয়ে সে বললে, একে তো চিনতে পারলাম না সুব্রত। রাজু আমার এক ভাই। তারপর রাজুর দিকে চেয়ে বলল, এর কথা তো তোমাকে আগেই বলেছি রাজু, এর নাম নীতিশ। আমার প্রিয় বন্ধু, ভাইয়ের চাইতেও বেশি আমায় ভালোবাসে আর স্নেহ করে। আমার সহপাঠীও, এও আমাদের সঙ্গে বর্মা চলেছে। তখন সুব্রত একে একে হোটেল থেকে অদৃশ্য হওয়ার পর আজ পর্যন্ত দুদিনের প্রতিটি ঘটনা নীতিশকে খুলে বলে গেল। কিছুই গোপন করলে না বা বাদ দিলে না। পরে সে নীতিশকে প্রশ্ন করলে, সব তো শুনলে, এখন তোমার খবর কি বলো? আমার আর খবর কি? এই এত বড় কলকাতা শহরে কোথায় তোমায় খুঁজে পাবো, আর কোনোদিন তোমায় পাবো কি না, খালি এই কথাই ভেবেছি এ দুটো দিন। আজ সারাটাক্ষণ পথে পথে তোমায় খুঁজেছি, ও শেষে না পেয়ে ফিরে এসে ঘরে বসে বসে কেঁদেছি। হ্যাঁ, ভালো কথা, সেই বৃদ্ধ ভদ্রলোকটিকে মনে আছে? তিনি কিন্তু খুব উৎসুক হয়ে তোমার খোঁজ খবর নিয়েছেন সর্বদা দেখা হলেই। বলিস কি? হ্যাঁ। যা হোক, এরপর তিন বন্ধুতে আরো যে কত গল্প, কত কথা হলো। এই 2 দিনের গুমোট নিরানন্দ ভাবটা আবার হাসি গল্পে কথায় কেটে গিয়ে আগেকার সহজ ও আনন্দ ঘন ভাবটা ফিরে এলো। ওদের কথা যেন আজ ফুরোতেই চায় না। তারপর সেদিন হোটেলেই ওরা দ্বিপ্রহরের আহারাদি সেরে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে 12টা নাগাদ বুকিং অফিসে গিয়ে টিকিটের একটা বন্দোবস্ত করে আগামী জাহাজে রওনা হবার সকল ব্যবস্থা করে ফেললে। তারপর বাজার ঘুরে ঘুরে আসন্ন সুদূর বর্মা যাত্রার আবশ্যকীয় খুঁটিনাটি কতকগুলো জিনিসপত্র কিনে তিনজনে বিকালের দিকে পাথুরে ঘাটায় রাজুদের বাড়িতে গিয়ে হাজির হলো। হোটেলের বিল চুকিয়ে দিয়ে ওরা সব জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছিল একটা ঘোড়ার গাড়িতে চাপিয়ে। কড়া নাড়ার শব্দে রাজুর মা এসে দরজা খুলে দিলেন। মুটের মাথায় অত জিনিসপত্র দেখে রাজুর মা জিজ্ঞাসা করলেন, এত সব জিনিসপত্র, কি ব্যাপার? সব হোটেল থেকে নিয়ে এলাম, আজকের দিনটা এখানেই থাকবো মা, সুব্রতই বললে। মার আনন্দ বুঝি আর ধরে না। সুব্রত বুঝতে পেরেছিল তা রাজুর মার মুখের দিকে চেয়েই, তাই বললে, এই দেখো মা, তোমার আর একটি ছেলেকে নিয়ে এসেছি। বলে সুব্রত মার কাছে নীতিশের পরিচয়টা দিয়ে দিল। প্রণাম কর নীতিশ, আমাদের মা। আনন্দে চোখের জল চাপতে চাপতে রাজুর মা তাড়াতাড়ি সেখান থেকে রান্নাঘরে জলখাবারের আয়োজন করতে চলে গেলেন। আর তিন বন্ধু দোতলার ছাদের ওপর একখানি পার্টি বিছিয়ে বসে গেল গল্প করতে। অল্প অল্প চাঁদের আলোয় পৃথিবীকে ভারী সুন্দর দেখাচ্ছিল। সারাদিন অবিশ্রান্ত ঘোরাঘুরি করবার পর মৃদু মৃদু হাওয়ায় তাদের শরীর যেন জুড়িয়ে গেল। মা গরম গরম চা ও জলখাবার নিয়ে এলেন। তিন বন্ধু হাসি গল্পের মধ্যে জলখাবার শেষ করলে। ঠিক হলো সুব্রতরা না ফিরে আসা পর্যন্ত মা এই বাড়িতেই থাকবেন। একটি ভালো ঝি রেখে যাওয়া হবে, আর কিছু টাকা দিয়ে যাওয়া হবে সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ বাবদ। অনেক রাত্রে আহারাদির পর তিনজন শয্যায় এসে পাশাপাশি শুয়ে পড়ল, এবং একটু বাদেই সুব্রত ও নীতিশ ঘুমিয়ে পড়লেও রাজুর চোখে কিন্তু ঘুম ছিল না একেবারেই। মাত্র 12-14 ঘন্টার মধ্যে রাজুর জীবনের উপর দিয়ে যেন একটা প্রচন্ড ঝড় বয়ে গেছে। সেই ঝড়ের দোলা এখনো ও অনুভব করছে। নিকষ কালো অন্ধকারের বুকে প্রথম সূর্যের সোনালী আলো। রাত্রির সূর্য তপস্যা বুঝি শেষ হলো।
পরের দিন প্রত্যুষে যথাসময়ে মার নিকট থেকে বিদায় নিয়ে ওরা তিনজনে ট্যাক্সিতে মালপত্র চাপিয়ে আউটরাম ঘাটে এসে হাজির হলো। ভোরের আলোয় গঙ্গার গৈরিক জলরাশি তরঙ্গভঙ্গে ঝিলমিল করছে। গঙ্গাবক্ষ হতে প্রবাহিত ঝিরঝির প্রভাতী হাওয়ায় দেহ ও মন যেন জুড়িয়ে যায়। সূচি স্নানে স্নিগ্ধ প্রকৃতি। আসন্ন জলযাত্রার জন্য প্রকাণ্ড রেঙ্গুনগামী জাহাজটা জেটিতে নোঙর ফেলে দাঁড়িয়ে। জাহাজ ঘাটে তখন যাত্রী ও তাদের আত্মীয় স্বজনদের অসম্ভব ভিড়। নানা জাতীয় লোকজনের বিভিন্ন কলকাকলিতে সমগ্র জাহাজ ঘাটটি মুখরিত। কুলির মাথায় জিনিসপত্র চাপিয়ে তিন বন্ধু সুব্রত, রাজেন ও নীতিশ ভিড়ের মধ্যে জাহাজের দিকেই এগোচ্ছিল। সুব্রত ছিল সকলের পিছনে। সহসা পিছন থেকে একটা আচমকা ধাক্কা খেতেই পাশেই যে লোকটার উপরে ও পড়তে পড়তে আপনাকে সামলে নিল, তার মুখের প্রতি দৃষ্টি পড়তেই সুব্রত যেন চমকে ওঠে। সে সবিস্ময়ে দেখলে ভদ্রলোকটি আর কেউ নয়, সেদিনকার রাত্রে হোটেলে দেখা ওদের পাশের ঘরের সেই বৃদ্ধ ভদ্রলোকটি। সন্দেহের একটা কালো ছায়া যেন মুহূর্তে মনটাকে ভারী করে তোলে। ওদিকে তখন পিছন থেকে অগ্রগামী যাত্রীদের দল ক্রমাগত সামনের দিকে ঠেলছে। দাঁড়াবার উপায় নেই। সুব্রত এগিয়ে চলল। দু একবার সামনের দিকে চলতে চলতে সুব্রত আশেপাশে ও পশ্চাতের দিকে তাকালো, কিন্তু সেই বৃদ্ধ ভদ্রলোকটিকে আর দেখতে পেল না। জাহাজের সিঁড়ির মুখে দাঁড়িয়ে জাহাজের একজন লোক কেবিন যাত্রীদের কেবিনের নম্বর বলে দিচ্ছিল। সুব্রতর হাত থেকে টিকিটগুলো নিয়ে তার উপর লিখে দিল 16 নম্বর কেবিন, 1, 2 ও 3 নম্বর বার্থ। চলে যান সোজা সেলুন ডেকে। ওরা উঠে গেল। এরপর কি হতে চলেছে জানতে হলে শুনতে থাকুন এই গল্পের পরবর্তী পর্ব। এই গল্পের পরবর্তী পর্বগুলো শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।